সবার ওপরের দলটার নাম তো লিভারপুলই, কিন্তু ২ নম্বর জায়গাটাকে আপনার মনে একটু চমক জাগাচ্ছে। চেলসি ১৬ ম্যাচ শেষে ৩৪ পয়েন্ট নিয়ে, অর্থাৎ শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে ২ পয়েন্ট কম নিয়ে ২ নম্বরে আছে। এমনটা হতে পারে পরের সপ্তাহে চেলসি যদি তাদের প্রথম ম্যাচটা জিতে যায়, লিভারপুল পরে খেলতে নামবে, কিছুক্ষণ সময়ের জন্য হলেও পয়েন্ট টেবিলের ওপরে চেলসি উঠে যাওয়ার কথা। যদি চেলসি জিততে পারে, লিভারপুল অবশ্য এক ম্যাচ কম খেলেছে এই তালিকায়। এখন কথা হচ্ছে, চেলসি কোচ এনজো মারেস্কা বারবার বলছেন যে ভাই আমার দল লিগ জেতার জন্য প্রস্তুত না। এটা কি তিনি বলছেন যে এই কারণে যে তার দলের উপর থেকে চাপ কমাতে চান? তিনি দলের উপর থেকে চাপ ডেফিনেটলি কমাতে চান। এটার দুইটা দেখার জায়গা আছে। এক হচ্ছে চেলসি লিভারপুল ম্যাচটা যখন প্রথমবার হলো এই অক্টোবর মাসে, সেই ২-১ গোলে হারার পর থেকে চেলসি এমন একটা উইনিং রানে আছে, ইট এক্সটেন্ডেড টু নভেম্বর অ্যান্ড ডিসেম্বর। তবে এই কথার একটা বাস্তবিক প্রয়োগ আছে, যেটা থিওরি অরিও আপনাকে মনে করে দিয়েছে। তিনি স্কাই স্পোর্টসে এসে যে ওই ম্যাচ অ্যানালাইসিস করছেন, তাকে তখন চেলসি নিয়ে জিজ্ঞেস করা হচ্ছে চেলসিকে আসলে টাইটেল ফাইট আছে কিনা। তার কথাটা চেলসি ফ্যানদের গায়ে লাগতে পারে, লাগাটাই স্বাভাবিক, কিন্তু তিনি যখন বলছেন যে চেলসি তখনই টাইটেল ফাইটে থাকবে এবং বড় দল, মানে লাস্ট ৩ বছরের হিসাবে বড় দল হিসেবে কনসিডার্ড হতে পারবে যদি তারা আর্সেনালকে হারায়, যদি তারা লিভারপুল এবং ম্যানচেস্টার সিটিকে ফাইনালি হারাতে পারে, যেটা তারা লাস্ট ৩ বছরে করতে পারে না এবং করতে পারছেও না। কিন্তু চেলসি কেন টাইটেল রেসে থাকবে না, এটার জবাব এনজো মারেস্কা নিজেই দিয়ে দিচ্ছেন। তিনি বলছেন ব্রেন্টফোর্ডের ম্যাচের শেষে যে যদি আমরা টাইটেল উইনিং টিম হতাম বা টাইটেল কন্টেন্ডার হতাম, তাহলে ওই শেষ মুহূর্তে গিয়ে আমরা গোলটা হজম করতাম না। খুবই ইম্পর্টেন্ট একটা লাইন। যে দলটা টাইটেল জেতে সেই দলটা একটা বড় লিড থাকা অবস্থায় শেষে গিয়ে অহেতুক গোল হজম করে না। ডিফেন্স উইন্স ইউ ম্যাচেস, টাইটেল এবং গোল উইন্স ইউ ম্যাচেস, এই যে প্রবাদ বাক্যটা, সেটার কথাই এনজো মারেস্কা বলছেন। কিন্তু আপনি যদি এইভাবে হিসাব করেন যে আর্সেনালকে আমরা চিন্তা করেছিলাম, আমার প্রেডিকশন ছিল প্রিমিয়ার লিগ টাইটেল আর্সেনাল জিতবে, কিন্তু আর্সেনাল হতাশ করেই যাচ্ছে, যেরকমটা তারা গত ২০ বছর ধরে হতাশ করে গেছে। তো সেই আর্সেনালের এই যে দুর্দশাই বলা যায়, দুর্দশা বলা ঠিক হবে না, কিন্তু এই যে অন অ্যান্ড অফ ব্যাপারটা, এইটার সুযোগটা তো চেলসি নিতে পারে। লিভারপুলকে আমরা এই জায়গায় কেউ প্রত্যাশা করি নাই, লিভারপুল সেই জায়গায় চলে গেছে। চেলসি কেন না? চেলসি যদি নিজেদেরকে ভাবে যে না আমরা টাইটেল ফাইট দেবো, আমরা সেই জায়গায় আছি, আগে তো মনে মনে বিশ্বাস করতে হবে। ম্যানিফেস্টেশন থাকলে না পরে আপনি বাস্তবতায় দেখবেন। মজাটা এখানে, চেলসির ভেতরে সেই বিশ্বাসবোধটা আছে, কারণ তাদের প্লেয়ারদের যেই ধরনের আপনি বলতে পারেন ইউনিটির কথা, আপনি বলতে পারেন মোটিভেশনের কথা, সেই জিনিসটা মাঠে খুব প্রবলভাবে দেখা যাচ্ছে। কারণ জেইডন সানচোর মতো প্লেয়ার, যিনি ম্যানচেস্টার ইউনাইটেডে কোনোভাবেও স্থিত হতে পারলেন না, তিনি এখন তার ফর্ম যেভাবে দেখা যাচ্ছে, এখনই বলা যাচ্ছে না যে জেইডন সানচো খুব ভালো পারফর্ম করছেন, তবে তার মধ্যে ওই স্পিরিটটা দেখা যাচ্ছে। এনজো ফার্নান্দেসকে নিয়ে আপনি কথা বলেছেন, এনজো ফার্নান্দেসকে এই রিভাইটালাইজ করার পেছনে মারেস্কার খুব বড় একটা অবদান রয়েছে। কিংবা আপনি ময়েসেস কাইসেদোর কথা ধরতে পারেন, কাইসেদোকে নিয়ে অনেক কথা হয়েছে যে তিনি মানে চেলসিতে এই প্রাইস ট্যাগে খেলার যোগ্য না, কিন্তু সেটা তিনি ভুল প্রমাণ করছেন। আর কোল পালমারকে নিয়ে তো আলাদা করে কথা বলার দরকার নেই। আপনার একটা টাইটেল উইনিং টিমের যেই ধরনের রসদগুলো থাকার কথা, সেই সবগুলো রসদ চেলসি রয়েছে, শুধু আপনার ঠিকমতো মাখিয়ে মশলা রসদ দিয়ে রান্নাটা ঠিকমতো করতে হবে। সেখানে যদি ভুল না হয়, আগুনে পুড়ে না গেলে, লবণের ব্যাপারটা প্রপার ব্যালেন্স থাকতে হবে। এখন সেই লাস্টের এই সল্টটা দেওয়াটা ঠিকঠাক মতো হবে কিনা, এর উপর সল্টটা দেওয়াটা আসলে লিভারপুল চেলসির ফিরতি ম্যাচটা একটু লবণ দিয়ে দেই। লবণ দিয়ে দিব এইভাবে যে এই মুহূর্তে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের যা অবস্থা, তাতে হয়তো ১ নম্বরে লিভারপুল আছে, কিন্তু গোল বেশি কার? চেলসির। আবার মার্চ মাসের ১১ তারিখ থেকে আপনি যদি একটা পয়েন্ট টেবিল হিসাব করেন, যেটা চেলসির জন্য সুবিধাজনক, একদমই এটাকে বলে প্রপার হলুদ সাংবাদিকতা। চেলসি ৬১ পয়েন্ট নিয়ে সবার উপরে রয়েছে। মার্চের ১১ পর থেকে যদি আপনি হিসাব করেন, ম্যান সিটির অবস্থান ২-এ, লিভারপুলকে সেখানে আপনি একটু পরেই খুঁজে পাবেন। এটা আসলে কোনো সেন্স মেক করে না, কিন্তু এটা একটা স্টেটমেন্ট দেওয়ার জন্য যে গেল বছর চেলসি কোথায় ছিল এবং চেলসি এখন কোথায় আছে। চেলসিকে নিয়ে জানুয়ারি মাসেই তো বোধহয়, জানুয়ারি মাসে না মার্চ মাসে, গ্যারি নেভিলের সেই মহান উক্তি, বোতল জব বিলিয়ন ডলার বটল জবস, সেখান থেকে চেলসির নভেম্বর ডিসেম্বর ঘুরতে ঘুরতে যে চেলসি টাইটেল কন্টেন্ডার কেন না, এটাকে যে আমরা চাপাই দেওয়ার চেষ্টা করতেছি চেলসির ওপরে, যে ভাই তোরা টাইটেল কন্টেন্ডার হ, তাহলে আমাদের কথা বলতে সুবিধা হয়। এটাই তো বোধহয় চেলসির সবচেয়ে বড় সফলতা। এক্স্যাক্টলি। এবং ওই সমালোচকদের মুখে ঝামা ঘষে দেওয়ার যে ব্যাপারটা, সেটা এখন তারা বলছে যে দে আর দ্য বিলিয়ন ডলার ব্যাড বয়েজ। দেখা যাক শেষ পর্যন্ত চেলসি আসলে পারে কিনা। চেলসির ফিক্সারগুলো কি রয়েছে পরের ম্যাচগুলোতে? চেলসির খুব কঠিন প্রতিপক্ষ হয়তো নাই, কিন্তু চেলসির জন্য বেশ কিছু ট্রিকি ম্যাচ অপেক্ষা করছে। আমরা কি সেটা দেখতে পাবো?
চেলসির পরবর্তী ফিক্সচারগুলো কি রয়েছে? পরবর্তী ফিক্সচারের মধ্যে প্রথমটাই সম্ভবত কনফারেন্স লিগের লাস্ট ম্যাচ। আচ্ছা, আমরা শ্যামরক রোভার্সের সঙ্গে, তারপর প্রিমিয়ার লিগে যে ম্যাচগুলো রয়েছে তার মধ্যে ফুলহ্যাম রয়েছে, তারপরে এভারটন রয়েছে, ফুলহ্যামের ম্যাচটা বেশ ট্রিকি ম্যাচ। বেশ কিছু ম্যাচ আছে যেখানে অনেক রকম ঝামেলা আছে এবং চেলসির সবচেয়ে বড় প্রতিপক্ষ এই মুহূর্তে যাদের মনে হচ্ছে লিভারপুল। তাদের পরবর্তী যে ফিক্সচারগুলো রয়েছে সেইখানে লিভারপুলের এই বছর কার কি ম্যাচ রয়েছে? সাউদাম্পটনের সঙ্গে লিভারপুল খেলবে ইএফএল কাপে, এরপরে টটনামের সঙ্গে ম্যাচ, লেস্টার সিটি, ওয়েস্ট হ্যাম, টটেনহ্যামের সঙ্গে যদি লিভারপুল স্লিপ করে তাহলে একটা সুযোগ বোধহয় দাঁড়ায় চেলসি। টটেনহ্যামের যে অবস্থা, আপনি কিছুই এক্সপেক্ট করতে পারবেন না এই ম্যাচ থেকে যে আসলে ঘটনা কি ঘটবে। বাট পোস্টেকোগ্লুর টিম হ্যাজ দ্যাট রিজলভ লিভারপুলকে ওই চ্যালেঞ্জটা দেওয়ার জন্য। চেলসির জন্য হয়তো একটা মানে ভাগ্য খুলে যাওয়ার মতো অবস্থা হতে পারে এই ম্যাচটাতে। বাকি দুইটা ম্যাচ আসলে লিভারপুলের জন্য খুব একটা বড় চ্যালেঞ্জ হওয়ার কথা না, আই থিঙ্ক। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.